2026 সালে তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে এই ভিডিওটি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের পরীক্ষা যার যেমনই হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি হয়েছে, একটু মন্দ হয়েছে, তোমরা সবাই এই মুহূর্তে কনফিউশনে রয়েছে যে আমাদের কত মার্কস পেলে আমাদের একটা গভর্নমেন্ট কলেজে নার্সিং বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে সিলেকশন হতে পারে, আমাদের কিরকম কি কাট অফ যেতে পারে, এই সমস্ত কিছু তোমাদের এখন মাথায় ঘুরছে। এবং এই পুরো বিষয়টা নিয়ে আমি কিন্তু একটা ডিটেল অ্যানালাইসিস করার পর, স্টুডেন্টদের থেকে ফিডব্যাক কালেক্ট করার পর যে তারা কিরকম কি মার্কস পাচ্ছে, ওভারঅল সমস্ত সিনারিও অ্যানালাইসিস করে আজকে তোমাদের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছি যে জেনপাস ইউজি 2026 এর মার্কস ভার্সেস র্যাঙ্ক কিরকম কি হতে পারে, কাট অফ কিরকম যেতে পারে, যে কত মার্কস বা কত র্যাঙ্কে তোমরা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। এবং আজকের এই ভিডিওটি একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ডিটেইলড ভিডিও হতে চলেছে 2026 সালের জেনপাস ইউজির কাট অফ সংক্রান্ত। তাহলে তুমি যদি 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, তোমাকে একটা জিনিস বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিও, কারণ এখানে প্রচুর গাইডেন্স, প্রচুর ডেটা তুমি পেতে চলেছো, যেটা তোমার 2026 সালের যে জেনপাস ইউজির কাউন্সিলিং সেখানে প্রচন্ড পরিমাণে হেল্প করবে পুরো ডিসিশন নিতে এবং পুরো বিষয়টা বুঝতে। এবং আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আমি শুরুতেই বলে রাখছি, কারণ প্রচুর বিষয় তোমাদেরকে আমি বোঝাবো। ভিডিওটা বানানোর জন্য আমি প্রচুর টাইম দিয়েছি, তো সেই জন্য সবাই ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখে নিও। তাহলে সবার প্রথমে এখানে কিছু কথা নিয়ে কথা বলা যাক। দেখো, আমাদের যখন আমরা কাট অফ নিয়ে কথা বলছি সেখানে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলো আমি কিছু এখানে নোট ডাউন করেছি। এখানে আমি খুব বেশি সময় নেব না। একটা তো হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। নাম্বার অফ সিটস, যে আমাদের সিট সংখ্যা সেটা বাড়লো নাকি কমলো সেটার উপর অফকোর্স কাট অফ ডিপেন্ড করে। নেক্সট আমাদের এক্সাম লেভেল কিরকম কি হচ্ছে সেটার উপর আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক ডিপেন্ড করে, যে আমাদের যদি সহজ এক্সাম হচ্ছে, কঠিন এক্সাম হচ্ছে, ইত্যাদি বিষয়। এবং তার সঙ্গে আদার্স কোনো ফ্যাক্টরস রয়েছে নাকি। তো এই বছরের কথা যদি আমরা বলি, এই বছর আমাদের যে নাম্বার অফ স্টুডেন্ট সেটা 2025 সালের তুলনায় বেড়েছে, কিন্তু 2024 সালের তুলনায় কিন্তু একটু কম। আমরা যদি নাম্বার অফ সিট বলি, দেখো 2026 সালের যে আমাদের সিট ম্যাট্রিক্স সেটা এখনো পাবলিশ হয়নি, কিন্তু আমরা 2024 থেকে 2025 সালে কিন্তু বেশ কিছু সিট ইনক্রিজ হতে দেখেছিলাম। তাহলে আমরা 2025 সালের যে সিট ম্যাট্রিক্স সেটাকেই কনসিডার করব। তাহলে 2024-এর তুলনায় কিন্তু 2025-এ যেহেতু সিট বেড়েছিল, আমরা ধরে নিচ্ছি 2026-এও 2024-এর তুলনায় বেশি সিট রয়েছে। নেক্সট আমরা যদি বলি এক্সাম লেভেল, এই বছরের যে এক্সাম লেভেল সেটা কিন্তু একটা ইজি টু মডারেট লেভেলের পেপার ছিল। এবার স্টুডেন্ট টু স্টুডেন্ট সেটা একটু ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল সমস্ত স্টুডেন্টের কথা ভেবে আমরা ওভারঅল সমস্ত ফিডব্যাক এবং নিজেদের অ্যানালাইসিস মেনে যদি বলি, এই বছরের এক্সাম সেটা ইজি টু মডারেট লেভেলের ছিল। এবার আদার ফ্যাক্টরস এর মধ্যে যেই বিষয়গুলো কাজ করবে সেটা এই বছর, সেটা হচ্ছে আমাদের রিনিট এক্সাম, সেটার একটা ফ্যাক্টর কাজ করতে পারে। কারণ অনেক স্টুডেন্ট হয়তো তারা নিট দিয়েছিল, নিট অনেকের হয়তো ভালো গেছিল, কিন্তু রিনিটে হয়তো তাদের মাঝখানের প্রিপারেশন ব্রেক হয়ে যাওয়ার জন্য বিভিন্ন কিছু হতে পারে। তো সেরকম আরো বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, যেরকম এই বছর যে ওবিসির আমাদের সংরক্ষণটা সেটার চেঞ্জ হয়েছে। আগে যে ওবিসি সংরক্ষণ থাকতো তার তুলনায় এখন ওবিসি সংরক্ষণ কম, তাহলে সেটার একটা ফ্যাক্টর পড়তে চলেছে। তার মানে জেনারেলদের যে কাট অফ সেটা একটু বেশি র্যাঙ্ক অব্দি যেতে চলেছে। তো এই পুরো বিষয়টা আমাদের কিন্তু এখানে ডিপেন্ড করছে যে আমাদের কি ফ্যাক্টরস থাকছে। এবার এই সমস্ত কিছু কথা বলার পর আমরা একটু 2024 এবং 2025 সাল, মানে লাস্ট 2 বছরের যে সিনারিও, সেই সিনারিওগুলো নিয়ে কথা বলি। দেখো, আমরা যদি 2025 সালের কাট অফ দেখি, 2025 সালে আমাদের কোন ক্যাটাগরিতে লাস্ট কত র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল সেটা আমি এখানে তোমাদের জন্য মেনশন করে দিয়েছি। মাথায় রাখবে এগুলো সব কি, এগুলো সব হচ্ছে জিএমআর র্যাঙ্ক। ওকে, মানে আমি যখন একটা ওবিসি স্টুডেন্টের কথা বলছি সেটা কিন্তু তার ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না, সেটা তার জিএমআর র্যাঙ্কের কথা বলছি। একটা এসসি স্টুডেন্টের যখন আমি র্যাঙ্কটা লিখেছি সেটা কিন্তু তার এসসি র্যাঙ্ক লিখিনি, সেটা আমি তার জিএমআর র্যাঙ্ক লিখেছি। প্রত্যেকটা র্যাঙ্ক হচ্ছে জিএমআর র্যাঙ্ক। তো এবার যদি আমি দেখি 2025 সালে কিন্তু অনেক হাই কাট অফ গিয়েছিল আমাদের জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে, মাত্র 1959 র্যাঙ্ক অব্দি কিন্তু লাস্ট ভর্তি হয়েছিল। 2024-এর তুলনায় 2025-এর সিট সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এখানে আমরা কি দেখতে পেয়েছিলাম, যে কাট অফ সেটা কিন্তু আমাদের অনেক কম র্যাঙ্ক অব্দি এক্ষেত্রে গিয়েছিল। এবার 2025 সালের সিনারিও কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। তোমরা ধরে নাও যে 2025 সালের মতো কিন্তু কাট অফ 2026 সালে যাবে না, এর থেকে অনেক বেশি র্যাঙ্কে তোমরা চান্স পেতে চলেছো। তো 2025 সালের যে কাট অফ সেটা দেখে আমাদের খুব একটা বেশি ফায়দা নেই। এটা আমি তোমাদেরকে পরীক্ষার দিন যেই ভিডিওটা দিয়েছিলাম সেটা তো আমি তোমাদের বলেছিলাম। এবার 2024 সাল, দেখো 2024 সালের সিনারিওর সঙ্গে যদি আমরা একটু কম্প্যারিজন করি, 2024 সালে আমাদের যে নাম্বার অফ স্টুডেন্ট
ফর্ম ফিল আপ করেছিল সেটা মোটামুটি 65,000-এর কাছাকাছি ছিল, এবং 2026 সালে যদি বলি সেটা আমাদের মোটামুটি 51,000-এর কাছাকাছি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট মোটামুটি বলতে পারো যে 14,000-এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু কমেছে, তাই না? আবার যদি আমি বলি যে এক্ষেত্রে 2024 সালের যে আমাদের সিনারিও, সেখানে আমাদের একটা নাম্বার অফ সিট কিছু ছিল, কিন্তু 2025-এ সেই সিটগুলো ইনক্রিজ হয়েছে। আমরা 2026 সালে এক্সপেক্ট করছি সেই ইনক্রিজড সিটটাই থাকবে। অ্যাকচুয়াল সিট ম্যাট্রিক্স বের হলে পরে আমরা বুঝতে পারবো, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে যেই সিটগুলো ইনক্রিজ হয়েছে সেগুলো থাকবে, এবং এই ক্ষেত্রে হতে পারে কিছু সিট আরো ইনক্রিজও করা হতে পারে। সেই সমস্ত বিষয় সিট ম্যাট্রিক্স বের হলে আমরা কথা বলবো, কিন্তু আমরা সেটা এক্সপেক্ট করে চলছি। তাহলে 2024-এর তুলনায় 2026-এ কিন্তু কিছু সিটসও বেশি থাকছে। তো এবার 2024-এ যদি আমরা কাট অফ দেখি, দেখো এই যে এই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিগুলোতে আমাদের এই কিন্তু কাট অফ গিয়েছিল। তো 2024-এ তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা 2954 র্যাঙ্ক অব্দি কিন্তু চান্স পেয়েছিল। তাহলে এই ক্ষেত্রে 2026-এ কি হতে পারে সেটা নিয়ে চলো কথা বলা যাক। তার সঙ্গে আরো বেশ কিছু বিষয় নিয়ে আমি তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। এবার দেখো 2025 সালের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, যে কত মার্কস পেলে কত কি র্যাঙ্ক হয়েছিল, সেটা আমি তোমাদের জন্য এখানে নোট ডাউন করে দিয়েছি। আমি আলাদা আলাদা রেঞ্জ মেনশন করেছি, কারণ একটা একটা করে তো আর মার্কস র্যাঙ্ক লেখা পসিবল নয়। আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যা ফিডব্যাক জানিয়েছিল সেখান থেকে আমি আলাদা আলাদা রেঞ্জ মেনশন করেছি, এবং এক্ষেত্রে আমি আন্ডার 20 থেকে আন্ডার 5000 র্যাঙ্ক অব্দি কত কি মার্কসে পাওয়া গেছিল সেটা এখানে মেনশন করেছি। এবার এটা তো আমাদের 2025 সালের সিনারিও ছিল। 2024 সালের যদি আমরা সিনারিও দেখি, দেখো 2024 সালে আমাদের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা কিন্তু এরকম ছিল, এবং দুটোর মধ্যে তুমি যদি কম্পেয়ারও করো, তুমি যদি একবার ভিডিওটা পজ করে দুটোকে ভালো করে নোটিস করো, তুমি দেখবে 2025 সালে সেম র্যাঙ্কের জন্য যতখানি মার্কস লেগেছিল, দেখো 2025 সালে আমাদের আন্ডার 500 র্যাঙ্কের জন্য 57 প্লাস মার্কস লেগেছিল, কিন্তু 2024-এ গিয়ে যদি আমি দেখি 2024 সালে কিন্তু সেটা 60 প্লাস মার্কস লেগেছিল। তার মানে বুঝতে পারছো যে 2024 সালে আমাদের কি লেগেছিল, সেম র্যাঙ্কের জন্য কিন্তু বেশি মার্কস লেগেছিল। অ্যান্ড এটা খুবই স্বাভাবিক, যখন নাম্বার অফ স্টুডেন্ট বেশি হবে তখন সেম র্যাঙ্কের জন্য তোমার বেশি মার্কসের প্রয়োজন হবে। 2024 সালে 2025-এর তুলনায় প্রায় ডবল স্টুডেন্ট ছিল, তো সেই জন্য তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সেম র্যাঙ্কের জন্য কিন্তু বেশি মার্কসের প্রয়োজন হয়েছিল। আরও একটা কম্প্যারিজন আমরা নিতে পারি, ভাবো 2500 র্যাঙ্কের জন্য আমাদের 2024 সালে 50.6 প্লাস মার্কস লাগছিল। আমরা যদি 2024-এ দেখি সেটা 45.5 প্লাস মার্কসই হয়ে যাচ্ছিল। 2025 সালে আন্ডার 5000 র্যাঙ্কের জন্য 40 প্লাস মার্কসের প্রয়োজন হচ্ছিল। 2024 সালে যদি আমি দেখি সেটা কিন্তু আমাদের 45 প্লাস মার্কসে, মানে প্রায় 5.5 মার্কসের ডিফারেন্স, কিন্তু যে সেম র্যাঙ্কের জন্য 5.5 মার্কস বেশি লাগছিল। এন্ড একটা কম্পিটিটিভ পরীক্ষায় 5.5 মার্কস কতটা বেশি হয় সেটা তোমরা সবাই জানো। তাহলে এটা আমরা 2025 এবং 24 সালের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা দেখলাম। এবার 2026 সালের মার্কস ভার্সেস র্যাঙ্ক কিরকম হতে পারে, দেখো এই ক্ষেত্রে আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো। এবার তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলছি, এই যে কাট অফ সংক্রান্ত ভিডিও এগুলো যে বানানো হয়, এখানে আমরা তোমাদের সুবিধার্থে একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন বছরে আমরা যেই বিষয়গুলো অবজার্ভ করে আসছি তার বেসিসে এবার আমি এখানে যেই বিষয়গুলো বলবো সেখানে হয়তো 1-2 মার্কসের হেরফের হতে পারে, তার কারণ সেটা একদম এক্স্যাক্ট কি হবে সেটা তো কেউই জানে না। তো পুরো জিনিসটা একটা ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রেডিকশনের উপর বেস করে যেই বিষয়গুলো বলবো সেখানে 1-2 মার্কসের হেরফের হতে পারে, কিন্তু সেটা মোর অর লেস যেরকম বলবো সেই রকমই যাবে, তোমরা দেখতে পারবে। ওকে, তাহলে চলো কথা বলা যাক। আচ্ছা, কিন্তু তার আগে একটা বিষয় বলে নিই। দেখো তোমাদের বিভিন্ন জনের পরীক্ষা বিভিন্ন রকম হয়েছে, তো এই মুহূর্তে যাদের ধরে নাও যে পরীক্ষা একটু খারাপ হয়েছে, যারা ভাবছো 2027 সালের পরীক্ষার জন্য প্রিপারেশন করবে, তাদের কিন্তু এখন থেকেই লেগে পড়তে হবে, কারণ তোমাদের প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। তাহলে 2027 সালে জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 সেটা কিন্তু ভর্তি স্টার্ট হয়ে গেছে। এই ব্যাচের মধ্যে দেখো তোমাদের পুরো সিলেবাস সেটা তো আমরা পড়াবোই, যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো। তো এখানে তোমরা থিওরি, প্র্যাকটিস, ডিপিপি, মক টেস্ট সব এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস থাকবে। 2026 সালের যে আরআইসি ব্যাচ ছিল এবং 2026 সালের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ ছিল সেটার অ্যাক্সেস তোমরা এখানে পেয়ে যাবে। দেখো আমাদের এই ব্যাচের ক্লাস, লাইভ ক্লাস কয়েকদিন পরে স্টার্ট হবে, কিন্তু যারা পড়াশোনা করতে চাও 2027-এর জন্য
এখন থেকে স্টার্ট করো, তোমরা ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে 2026 সালের অ্যাভেঞ্জার্স ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে, সেখান থেকে রেকর্ডেড দেখে দেখে পড়া এগিয়ে রাখতে শুরু করো, ঠিক আছে? আর তার সঙ্গে ডাউট ক্লিয়ারিং সেশন, মেন্টরশিপ সেশন সমস্ত কিছু থাকছে। তো এই মুহূর্তে আমাদের এই ব্যাচগুলোতে কিছু অফার চলছে, যারা যারা নতুন স্টুডেন্ট, মানে লেটস ইমপ্রুভে কোনোদিন কোনো ক্লাস ভর্তি হওনি কিছু না, নতুন করে ব্যাচে ভর্তি হতে চাও, তারা যদি জেনপাস 2027 এই কুপন কোডটা ব্যবহার করো তাহলে তোমরা 500 টাকা অফ পাবে। আর যারা ওল্ড স্টুডেন্ট, তুমি যে কোনো ব্যাচে ছিলে, ধরো নাও তুমি ড্রিম ব্যাচে ছিলে বা আরআইসিতে ছিলে বা আমাদের ওল্ড অ্যাভেঞ্জার্স ব্যাচে ছিলে, কিন্তু কোনো কারণে তোমার পরীক্ষা ভালো হয়নি, তাহলে তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাইছো অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 তাহলে তোমরা অ্যাভেঞ্জার্স এই কুপন কোডটা ব্যবহার করবে, 700 রুপিস ডিসকাউন্ট পাবে। তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে এই নম্বরগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো যারা প্রিপারেশন করবে ভাবছো তারা এখন থেকে স্টার্ট করে দাও। এবার দেখো নেক্সট এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে 2026 সালে এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক কিরকম কি হতে পারে। দেখো এখানে বেশ কিছু বিষয় অ্যানালাইসিস করে আমি বিষয়গুলো বলছি। 1 নম্বর, এই বছর হেলথ অ্যাপটিটিউড একটা সাবজেক্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এবার এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা নিয়ে যদি কথা বলি, আমাদের হেলথ অ্যাপটিটিউডের কোয়েশ্চেন কিরকম এসেছিল, আমরা যদি বলি যে হেলথ অ্যাপটিটিউডের কোয়েশ্চেন কিন্তু ইজি এসেছিল, তাই না? 2026 সালে আমাদের যে হেলথ অ্যাপটিটিউডের কোয়েশ্চেন সেটা ইজি এসেছিল। এবার ইজি আসা সত্ত্বেও কিছু কিছু স্টুডেন্টের প্রিপারেশন কিছু রকম হয়েছে, অন্যান্য স্টুডেন্টের প্রিপারেশন অন্যরকম হয়েছে। এবার আমাদের স্টুডেন্টদের কথা যদি আমরা বলি, আমরা যা দেখেছি যে আমরা আমাদের ব্যাচের মধ্যে বা ইউটিউব ক্লাসের মধ্যে যা পড়িয়েছি সেখান থেকে কোয়েশ্চেন এসেছে, এবং আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানিয়েছে যে তাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে হেলথ অ্যাপটিটিউড, যে তারা হেলথ অ্যাপটিটিউডে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে আসতে পেরেছে। আবার অনেক স্টুডেন্ট এমনও থাকবে যাদের কিনা হয়তো হেলথ অ্যাপটিটিউডটা যেহেতু খুব রিসেন্ট টাইমে অ্যাড অন করা হয়েছিল, তারা হয়তো প্রপারলি প্রিপারেশন পায়নি, প্রপারলি গাইডেন্স পায়নি, তার জন্য হয়তো তাদের হেলথ অ্যাপটিটিউড ভালো করে রেডি হয়নি। কারণ আমরা ইউটিউবে অনেক কমেন্ট দেখেছি যাদের কিনা হেলথ অ্যাপটিটিউড ভালো করে রেডি হয়নি, তাহলে তারা কি, তারা হেলথ অ্যাপটিটিউডে মার্কসটা খুব একটা বেশি তুলতে পারেনি, তাহলে হেলথ অ্যাপটিটিউড সেটা একটা ফ্যাক্টর কাজ করবে। অনেকেই আছে যারা কিনা হেলথ অ্যাপটিটিউডে প্রচুর মার্কস তুলে নিয়েছে, তাদের ক্ষেত্রে সেই যে নাম্বারটা সেটা অনেক বেড়ে যাবে। আর যারা হেলথ অ্যাপটিটিউডে অতটা পারফর্ম করতে পারেনি তাদের ক্ষেত্রে এখানে মার্কসটা কমবে। এবার ভাবো যারা নিটের জন্য প্রিপারেশন করছিল, সাইড বাই সাইড জেনপাসের জন্য প্রিপারেশন করছিল, তাদের অনেকের ক্ষেত্রে যেহেতু বায়োলজিটাও স্ট্রং থাকে এবং হেলথ অ্যাপটিটিউডে বেশ কিছু কোয়েশ্চেন বায়োলজির সঙ্গে রিলেটেড, তাহলে তারা এখানটায় ভালো পারফর্ম করেছে বায়োলজির সাথে সাথে। তো এটা একটা ফ্যাক্টর এই বছর কাজ করতে চলেছে। নেক্সট, স্টুডেন্ট ফিডব্যাক। দেখো যেই দিন পরীক্ষা হয়েছিল সেই দিনই আমি তোমাদেরকে ওভারঅল এক্সাম অ্যানালাইসিস এবং কাট অফের একটা আইডিয়া সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে একটা ফর্ম দিয়েছিলাম, সেখানে স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে তাদের কিরকম কি মার্কস আসছে। তো আমরা প্রচুর স্টুডেন্ট পেয়েছি যারা কিনা এই ক্ষেত্রে 70+ মার্কস পাচ্ছে, আমরা প্রচুর স্টুডেন্ট পেয়েছি যারা কিনা 60+, 55+ মার্কস পাচ্ছে। তো এবার আবার বেশ কিছু এমনও স্টুডেন্ট আছে যারা কিনা কম মার্কসও পাচ্ছে, আমরা আন্ডার 30ও প্রচুর স্টুডেন্টের মার্কস পেয়েছি। তো এই সমস্ত স্টুডেন্টদের যে ফিডব্যাক সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি। তার সাথে সাথে আমাদের এবার কি সিনারিও এবার হতে পারে। তো ওভারঅল আমাদের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা নিয়ারলি 2024 এর মতোই যাবে, নিয়ারলি 2024 এর মতোই আমরা মার্কস ভার্সেস র্যাঙ্ক দেখতে চলেছি। 1-2 মার্কস কম বেশি হতে পারে, কিন্তু এখানে যেটা আমার মনে হয় যে আমাদের টপ র্যাঙ্কগুলোতে আমাদের স্লাইটলি মার্কস ইনক্রিজ হবে, মানে টপ র্যাঙ্ক দিকে আমাদের সেম র্যাঙ্কের জন্য একটু বেশি মার্কসের প্রয়োজন হবে বলে এই বছর আমার মনে হচ্ছে। তাহলে ওভারঅল সমস্ত সিনারিও, নাম্বার অফ স্টুডেন্টদের ফিডব্যাক ইত্যাদি অ্যানালাইসিস করে আমার যা মনে হচ্ছে যে 2026 সালে তোমরা 2024 সালের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক ছিল মোরলেস সেরকমই দেখতে পারবে, 1-2 মার্কসের একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু যে টপ র্যাঙ্কগুলো সেই টপ র্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি হতে পারে, টপ র্যাঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের যে মার্কসটা সেটা সেম র্যাঙ্কের জন্য একটু বেশি মার্কসের প্রয়োজন হতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা 2026 সালে এক্সপেক্ট করছি। এবার 2026 সালে বিএসসি নার্সিং এর এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে। দেখো এই যে এই র্যাঙ্কগুলো লিখে রেখেছি আমাদের লাস্ট বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে এবং এই বছরের বিভিন্ন বিষয় কিছু অ্যানালাইসিস করে, যেরকম এই বছর যে ওবিসির সংরক্ষণ সেটা যেহেতু কমে গেছে, তাহলে জেনারেলদের জন্য কি হবে, সিট ইনক্রিজ হবে। 2024 এর তুলনায় যদি আমরা দেখি 2026 এর নাম্বার অফ সিটস কি বেশি রয়েছে। তাহলে এই সমস্ত ফ্যাক্টর কাজে লাগিয়ে যদি আমরা বলি, আমার যেটা মনে হয় যে 2026 সালে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে জেনারেলদের মোটামুটি 3100-র মধ্যে যদি র্যাঙ্ক থাকছে, তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার চান্স থাকছে। ওবিসি স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি 3500 অবধি তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার চান্স থাকছে। এবার এখানে একটা বিষয় বুঝবে, আমি 3100 বলেছি, তার মানে কি 3100-র থেকে বেশি যারা আছে 3200 তারা পাবে না কনফার্ম। দেখো এই বিষয়টা বুঝবে যে এই জিনিসগুলো এক্সপেক্টেড, ঠিক আছে, এই জিনিসগুলো এক্সপেক্টেড। আমি 3100 বলছি, তোমার র্যাঙ্ক যদি 3300, 3400
হয় তাও তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। কিন্তু হ্যাঁ, আমরা একটা এক্সপেক্টেড বোঝার চেষ্টা করছি যে আচ্ছা এত র্যাঙ্ক অবধি আমাদের ম্যাক্সিমাম চান্স থাকছে যে আমাদের একটা সিলেকশন হয়ে যাবে। এবার কাউন্সিলিং খুবই একটা আনসার্টেন বিষয়। ভেবে নাও যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এমন থাকলো যারা কিনা ধরে নাও যে নিট দিয়েছে বা WBJEE দিয়েছে, তারা হয়তো কাউন্সিলিং এ পার্টিসিপেট করলো না, তাহলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে জেনপাস ইউজিতে স্টুডেন্টরা আরেকটু বেশি র্যাঙ্ক অবধি পাবে। তো এই জিনিসগুলো ফ্যাক্টর কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে 2026 সালে জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি 3100 র্যাঙ্ক অবধি সেফ স্কোর একটা যেতে পারে, ওবিসিদের ক্ষেত্রে সেটা 3500, ইডব্লিউএস দের ক্ষেত্রে 7000 র্যাঙ্ক অবধি, আমাদের এসসি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা মোটামুটি 6000 র্যাঙ্ক অবধি যেতে পারে, এবং এসটি স্টুডেন্টের ক্ষেত্রে 17000 বা 17000 প্লাস অবধিও যেতে পারে। তাহলে এটা আমাদের 2026 সালে একটা এক্সপেক্টেড আমাদের কাট অফ র্যাঙ্ক বলে মনে হচ্ছে। এবার 2026 সালে এই এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্কের জন্য আমার মোটামুটি সেফ স্কোর বলে কি মনে হয় যে ওভারঅল আমাদের কত মার্কসে হতে পারে। দেখো এই মার্কসগুলো আমি যেগুলো লিখেছি সেখানেও আমি তোমাদের যেরকম বললাম যে 1 to 2 মার্কস বা 3 মার্কস তোমরা একটা মোটামুটি প্লাস মাইনাস ধরে চলবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে তোমরা মোটামুটি যদি 48 প্লাস মার্কস পাচ্ছ, তাহলে তোমরা মোটামুটি একটা সেফ জোন ধরে চলতে পারো যে 48 প্লাস মার্কসে আমি একটা সেফ জোন ভাবতে পারি। তাহলে 48 প্লাস মার্কস যদি আমি সেফ জোন ভাবি, তাহলে আমার কাছে যদি 47, 48, 49, 50 এরকম মার্কস থাকছে, সেগুলোকে আমরা একটা এজ হিসেবে আমরা কনসিডার করবো যে হ্যাঁ একদম ধারের কাছে আমরা আছি, ঠিক আছে, যে আমরা সেফ স্কোরের একদম ধারের কাছে আছি। এবার কেউ যদি এই ক্ষেত্রে মোটামুটি 55 প্লাস 60 এরকম মার্কস পাচ্ছ, তারা সেই ক্ষেত্রে একদম কনফার্ম থাকতে পারো যে তোমাদের প্রায় 99.99% চান্স যে তোমাদের সিলেকশন হয়ে যাবে, তাই না। আচ্ছা নেক্সট, ওবিসিদের ক্ষেত্রে সেটা তোমরা 45 প্লাস এক্সপেক্ট করতে পারো, ইডব্লিউএস এর ক্ষেত্রে 42 প্লাস, আমাদের এসসি স্টুডেন্টের ক্ষেত্রে 44 প্লাস, এসটি স্টুডেন্টের ক্ষেত্রে 32 প্লাস মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো 2026 সালে একটা সেফ স্কোর হিসেবে। এবার তোমার যদি মার্কস এর থেকে একটু কম থাকছে, কারণ ওবিসিতে আমি ধরো বলছি 45 প্লাস, কারণ দেখছো যে 44 মার্কস আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি তার সিলেকশন হবে না কনফার্ম? দেখো কনফার্ম কোনো কিছু নয়, এই ক্ষেত্রে একটা এক্সপেক্টেড। তোমার 44 মার্কস থাকলেও তুমি কি করবে, তুমি কিন্তু এই ক্ষেত্রে তোমার একটা চান্সেস থাকছে। এবার রেজাল্ট যখন বের হবে তখন ওভারঅল সমস্ত কিছু দেখো, আমাদের কাছে মোটামুটি কত স্টুডেন্ট আমাদেরকে ডেটা দিয়েছে 600 জন, কিন্তু পরীক্ষা দিয়েছে 50,000-এর কাছাকাছি জন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ওভারঅল জিনিসগুলো সেটা একটু ভ্যারি করবে, যেটা আমরা বলছি, কিন্তু তার থেকে তোমরা মোটামুটি এক্সপেক্ট করে রাখতে পারো যে এর কাছাকাছি কিন্তু তোমরা একটা স্কোর দেখতে পেতে চলেছো। এবার আসছি আমরা এই ক্ষেত্রে বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে। বিএসসি প্যারামেডিক্যালের 2024 সালের কিছু সিনারিও দেখে নাও। 2024 সালে আমি যদি বলি বিএমএলটি কোর্সটা, সেই বিএমএলটি কোর্সের ক্ষেত্রে আমাদের এইরকম বিভিন্ন ক্যাটাগরিগুলোতে কাট অফ গিয়েছিল, ঠিক আছে। এবার তার তুলনায় 2026 সালে তোমরা নাম্বার অফ সিটস কিছু এক্সট্রা দেখতে পাবে, যদি নতুন সিট ম্যাট্রিক্সে সিট সংখ্যা আরো বাড়লো তাহলে সেটা একটা ডিফারেন্ট ব্যাপার, ওকে। তারপর আমি যদি এখানে কথা বলছি আমাদের বিপিএ এর ক্ষেত্রে তোমরা মোটামুটি এইরকম র্যাঙ্ক দেখতে পেয়েছিলাম আমরা 2024 সালে, ঠিক আছে। তারপর আমরা যদি বলি, আমি এখানে কয়েকটা কোর্স মানে লিখেছি, আমরা ওটিটির ক্ষেত্রে মোটামুটি এইরকম আমরা কাট অফ র্যাঙ্ক গুলো দেখতে পেয়েছিলাম। বাই দ্য ওয়ে এগুলো সব জিএমআর র্যাঙ্ক, হ্যাঁ। আচ্ছা বাকি যে কোর্সগুলো ছিল সেটার ক্ষেত্রেও মোটামুটি ধরে নাও যে আমাদের যে রেস্ট কোর্সগুলো ছিল, আমি জেনারেলদের কথা বলছি, মোটামুটি তোমাদের যদি 2300-2400-এর মধ্যে র্যাঙ্ক থাকছিল, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টরা আমাদের যে বিভিন্ন কোর্সগুলো সেগুলো পেয়ে গিয়েছিল। স্যার বাকিগুলো কেন লেখনি? দেখো এক্ষেত্রে প্যারামেডিক্যালে তো প্রচুর কোর্স, এবার প্রত্যেকটা একটা করে লিখতে গেলে বা ক্যাটাগরি ওয়াইজ লিখতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তোমাদের যদি আলাদা একটা ভিডিওর প্রয়োজন হয় সেটা না হয় তোমরা কমেন্ট করে জানিও, সেখানে না হয় শুধুমাত্র সেই কাট অফগুলো নিয়ে কথা বলা যাবে। আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং বেশ কিছু কোর্সের ক্ষেত্রে আমি পুরোপুরি লিখে দেওয়ার চেষ্টা করেছি। এবার এই ক্ষেত্রে 2026 সালে কি হতে পারে? দেখো 2026 সালে প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে জেনারেলদের ক্ষেত্রে যদি 50 প্লাস মার্কস আসছে, জেনারেলদের ক্ষেত্রে যদি 50 প্লাস বা 52 প্লাস মার্কস আসছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে আমাদের যে ভালো কোর্সগুলো রয়েছে, টপ কোর্সগুলো রয়েছে, সেখানে তোমাদের একটা সিলেকশন হয়ে যাওয়ার চান্সেস থাকছে। আর অন্যান্য কোর্সগুলোর ক্ষেত্রে মোটামুটি তোমরা 47, 48 প্লাসে মোটামুটি ধরে নাও যে বিভিন্ন একটা প্যারামেডিক্যাল কোর্সে তোমাদের একটা সিলেকশন হয়ে যাওয়ার চান্সেস থাকছে একটা সেফ জোন হিসেবে। এবার আদার্স ক্যাটাগরিতে যারা থাকছো তারা ধরে নাও যে টপ কোর্সগুলোর জন্য মোটামুটি 45, 46 প্লাস যদি তোমাদের থাকছে, তাহলে তোমাদের টপ কোর্সগুলোতে অনেক বেশি চান্সেস থাকছে। এবং তার সাথে সাথে মোটামুটি তোমাদের যদি 42, 43 প্লাস মার্কসও থাকছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে আরো বিভিন্ন কোর্সগুলো সেখানে একটা চান্সেস থাকছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও, যেটা আমরা 2026 সালে বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে এক্সপেক্ট করছি। এবার এই অনুযায়ী তোমাদেরকে এখন বেশ কিছু বিষয়ে ফোকাস করতে হবে, যেরকম যাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে
রয়েছে সেই ক্যাটাগরিগুলোর যাতে প্রপার সার্টিফিকেট, প্রপার ডকুমেন্টস তোমার কাছে রেডি থাকে। কারণ তোমার ধরো একটা পার্টিকুলার ক্যাটাগরি রয়েছে কিন্তু কাউন্সিলিং এর সময় তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমার সেই ক্যাটাগরিটা মিস হয়ে যাবে। তাহলে এই বিভিন্ন বিষয়গুলো তোমাদের কিন্তু ফোকাস করতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমাদেরকে গাইড করবো, ডোন্ট ওয়ারি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আচ্ছা নেক্সট এবার যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো যে এই মুহূর্তে তাহলে তোমাদের জন্য কি ক্যারিয়ার গাইডেন্স থাকবে। দেখো, সিনারিও নাম্বার 1, যাদের মার্কস তোমরা মোটামুটি একটা সেফ জোনে দেখতে পাচ্ছ, একদম এজ মার্কস না কিন্তু একদম সেফ জোনে, যেখানে তুমি বুঝতে পারছো ইয়েস আমার সিলেকশন একদম গ্যারান্টেড, তারা এই মুহূর্তে প্রপারলি কাউন্সেলিং এর জন্য প্রিপারেশন করো। এবার কাউন্সেলিং এর জন্য প্রিপারেশন মানে কি, যে কোন কলেজে কি কাট অফ যেতে পেরে, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি বেস্ট কলেজ কি পেতে পারি, ইত্যাদি বিভিন্ন যে প্রিপারেশনগুলো সেগুলো স্টার্ট করো। এগুলো সংক্রান্ত আরো প্রচুর ভিডিওস আমি এই চ্যানেলে দেবো, তো সবাই কানেক্টেড থেকো। ওকে, আর তার সঙ্গে তোমরা এই মুহূর্তে কমিউনিকেশন স্কিলস গ্রো করাতে ফোকাস করো, এটা তোমাদের প্রচন্ড পরিমাণে হেল্প করবে। নেক্সট এই বিষয়টা, যারা দেখতে পাচ্ছ যে একটা এজ মার্কস আছে, যে তোমার একদম ধারের কাছে, যেটা সেফ জোন হিসেবে আমরা কনসিডার করছি তার ধারের কাছের মার্কস দেখছো, তারাও এই ক্ষেত্রে ভালো করে কাউন্সেলিং এর প্রিপারেশন করো। তার কারণ হচ্ছে তোমাদের যাদের মার্কসটা এজ জোনে থাকে না, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে যদি একটু ভালো করে কাউন্সেলিং করতে পারে প্রপারলি, তাহলে অনেক সময় চান্স হয়ে যায় যে আচ্ছা একটা কলেজ পেয়ে গেল। কারণ কাউন্সেলিং তো একটা জটিল প্রসেস হয়, আমি তোমাদের সমস্ত কিছু বোঝাবো, ডোন্ট ওয়ারি, আমি এই চ্যানেলে সব ভিডিও দিয়ে তোমাদের গাইড করবো। তো সেই ক্ষেত্রে কাউন্সেলিং যেহেতু একটা জটিল প্রসেস হয়, তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কি হয় যে কাউন্সেলিংটা প্রপারলি করে উঠতে পারে না, তার ফলে তার হয়তো মার্কসে হয়তো তার র্যাঙ্কে হয়তো একটা কলেজ পেয়ে যেতে পারতো, কিন্তু সেই ক্ষেত্রে সেটা সে মিস করে দেয়। তো সেই ক্ষেত্রে কাউন্সেলিং সংক্রান্ত কোনো রকম যাতে ভুল না হয়, কারণ তোমাদের অলরেডি মার্কসটা একটা এজ জোনে, যে পেতেও পারি নাও পেতে পারি, তো সেক্ষেত্রে কাউন্সেলিং এ যাতে কোনো রকম কোনো ভুল না হয় সেটার জন্য ভালো করে প্রিপেয়ার করো। অ্যান্ড সাইড বাই সাইড তোমাদের যদি মনে হয় যে না আমরা জেনপাস ইউজির মাধ্যমে একটা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল কলেজেই পড়বো, তাহলে সাথে সাথে কিন্তু তুমি 2027-এর যে প্রিপারেশন সেটা স্টার্ট করে দিতে পারো। এই মুহূর্তে তোমার ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তুমি ইউটিউব থেকে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেটা দেখে দেখে লাস্ট ইয়ার যে নোটস বানিয়েছিলে সেখান থেকে অল্প অল্প করে প্রিপারেশন করতে থাকো। কারণ ইনকেস যদি তোমার না হলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন ভর্তি হচ্ছ ব্যাচে, তখন যাতে তোমার এই মাঝখানে 2-3 মাস সেটা যাতে ওয়েস্ট না চলে যায়। ওকে, আচ্ছা তারপর নেক্সট, যারা দেখছো যে সেফ জোনের থেকে অনেকটাই কম নাম্বার পাচ্ছ, তারা কি কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে না? তারা কাউন্সেলিং এ অবশ্যই পার্টিসিপেট করবে, কারণ কাউন্সেলিং একটা আমাদের জটিল প্রসেস, অনেক সময় ভুল করে ফেলে, বা কাউন্সেলিং এ অনেক সময় বিভিন্ন রকম সিনারিও দেখা যায়। তো সেই ক্ষেত্রে কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে, কিন্তু তার সাথে সাথে তুমি যেহেতু বুঝতে পারছো যে আমার ম্যাক্সিমাম চান্স যে আমার সিলেকশন হবে না, তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি মনে হচ্ছে তুমি পরের বছর পরীক্ষা দেবে, তাহলে তুমি ব্যাচে এনরোল করে নিই। আমি তোমাদের অলরেডি অ্যাভেঞ্জার্স ব্যাচ সম্পর্কে বলে দিলাম, ব্যাচে এনরোল করে, বা তুমি যদি ইউটিউব থেকে পড়বে ইউটিউব থেকে, তুমি তোমার প্রিপারেশন সেটা কিন্তু একদম ফুল ফ্লেজ উপায়ে স্টার্ট করে দাও। তাহলে এই উপায়ে তোমরা এখন নিজেদের যে মার্কস বা নিজেদের যে জোন সেটা ভেবে নিয়ে কিন্তু আপকামিং যে ডিসিশনগুলো সেগুলো নিতে পারো। এবার এই মুহূর্তে তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে সেটা তোমরা জানাতে পারো। বাই দ্য ওয়ে, বেশ কিছু স্টুডেন্ট আমাদেরকে মানে বলেছিল যে স্যার আপনাদের কি কোনো পেইড কাউন্সিলিং গাইডেন্স রয়েছে? আমরা নর্মালি প্রত্যেক বছর ফ্রিতেই পুরো ইউটিউবে কাউন্সিলিং এর জন্য সাপোর্ট প্রোভাইড করে থাকি, পুরো গাইড করে থাকি, এই বছরও আমরা গাইড করব। কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আমাদেরকে জানতে চেয়েছিল স্যার আপনাদের কি কোনো পেইড কাউন্সিলিং মানে গাইডেন্স রয়েছে? তাহলে সেই ক্ষেত্রে সেটাতে আমরা এনরোল করতে চাই, কিন্তু আমরা নর্মালি পুরো প্রত্যেক বছরই ফ্রিতেই পুরোটা গাইড করে থাকি ইউটিউবের মাধ্যমে, কিন্তু স্টিল আমরা প্রত্যেক বছর এই রিকোয়েস্টটা পেয়ে থাকি, অ্যান্ড প্রত্যেক বছর দেখি বেশ কিছু স্টুডেন্ট ভুল করে বসে। তো তোমাদের কি সত্যি এটা প্রয়োজন? দেখো, যদি সত্যি এটা প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে সেই অনুযায়ী আমাদেরকেও ভাবতে হবে যে আমরা সেই সময়টা বের করে তোমাদেরকে সময়টা দিতে পারবো কিনা, সেই অনুযায়ী তাহলে আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করবো। ওকে, আদারওয়াইজ ইউটিউবে সমস্ত মানে গাইডেন্স ভিডিও ফ্রিতে আসবে, কিন্তু তার সঙ্গে পার্সোনালাইজড গাইডেন্স যদি প্রয়োজন হয় তোমাদের, সেটা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমরা সেই অনুযায়ী ভাবনা চিন্তা করতে পারবো। আচ্ছা নেক্সট, তোমাদের আর কি কি ভিডিও প্রয়োজন, যে কি কি বিষয়ে তোমরা জানতে চাচ্ছ সেটা তোমরা কমেন্ট করে জানিও, যাতে করে কি হয় যে আমি সেই বিষয়গুলো ভিডিও বানিয়ে তোমাদেরকে গাইড করতে পারি। আর এই ভিডিওটা বানানোর জন্য অনেকটা এফর্ট লেগেছে, অনেকটা সময় দিয়ে সমস্ত কিছু রিসার্চ করে অ্যানালাইসিস করে ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়, সেটাকে অবশ্যই সবাই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। আর যেমনটা বললাম যে পুরো কাউন্সিলিং প্রসেসে আমি তোমাদেরকে গাইড করব, সেটার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে। আমি এটাই এক্সপেক্ট করবো তোমার যেমন পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী যাতে তোমার একটা প্রপার র্যাঙ্ক আসে, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি যদি ডিজার্ভিং ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই যাতে তোমার সিলেকশন হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।